স্বচ্ছ নির্বাচন হবে না, এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে। এই কথাটা কিন্তু তারা বলে দিচ্ছে। আমরা অতি ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিবেশ পর্যালোচনা করছি। তার মানে কি ইস্যু তৈরি করে দেয়া হচ্ছে? ইস্যু তো অবশ্যই তৈরি করে দেয়া, স্পেস তৈরি দেয়। সরকার ইন্ধন যোগাচ্ছে এবং যারা এই সরকারের চালিকা শক্তি, সরকারকে আনার পরে প্রশংসা, আনার আগে প্রশংসায় পঞ্চমুখ ছিল, পীর পয়গম্বর উলিয়া উলিয়া হিসেবে এই সরকারকে দেশ জাতির সামনে উপস্থাপন, বক্তব্য, বিবৃতি, টক শোতে বলেছে, তারাই এই কথাগুলো কিন্তু তাদের মধ্যে আসছে। সরকারের পক্ষ থেকে তো এরকম কোনো কিছু বলা হয়নি। তাদের মুখ থেকে, আমি তো বললাম তাদের মুখ থেকে, তাদের মুখ থেকে এই কথাগুলি আসছে এবং তারা তো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে বিএনপি হচ্ছে ক্ষমতায় আসবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তো চ্যালেঞ্জ যে ছুড়ে দিচ্ছে, তো তাহলে আশাবাদী যে আপনার প্রশ্নটার সাথে তাদের চ্যালেঞ্জটা বেসিক্যালি তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তাই না? তারাই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে না, তারাই আবার বলতেছে বিএনপি বেশি আশাবাদী হয়ে যাচ্ছে কিনা। বিএনপি দেখেন, বিএনপি এখনো কোনো ক্যান্ডিডেট বলেনি যে আমি এই জায়গায় নির্বাচিত হয়ে গেছি, আমি এটা হব। আপনি সিম্পল দেখেন, এই যে পাটোয়ারিকে সাদিক কায়েম কি বলছে যে ইনশাল্লাহ তুমি আগামীতে এখানে এমপি হচ্ছ। আমরা কিন্তু এখন পর্যন্ত বলিনি আপনারা যদি ভোট দেন, ভাগ্যে যদি লেখা আল্লাহ রাখে তাহলে আমি দেন এমপি হব, হলে আপনারা আমাকে পরিচালিত করবেন। জনগণ যদি ভোট দেয়, হ্যাঁ জনগণ ভোট দেয়, আপনাদের দ্বারা আমি পরিচালিত হব। আপনাদের কাজ পার্লামেন্টে যে প্রতিনিধিত্ব করার চেষ্টা করবো, আপনাদের কাজের প্রতিনিধিত্ব করার। আপনি এই যে হান্নান মাসুদ থেকে শুরু করে, তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে, তারপরে এই যে কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ, একেবারে গায়ে মনে হচ্ছে পা দিয়ে গন্ডগোল করবে, জোর করে গাড়ি থামাচ্ছে ওই ভদ্রলোকের, বিএনপির যিনি নমিনেশন পান, বারবার এমপি হন, জোর করে গাড়ি থামাচ্ছে কাকা কাকা করে, মানে তাকে চিনতেই হবে এরকম একটা ব্যাপার। এগুলো একটা এমপি কিন্তু ছ্যাবলামির ব্যাপার না। বিএনপির অনেক প্রার্থীও তো আছে, তারাও মাঠে এরকম কিছু অ্যারোগেন্সি শো করছে। সকল অ্যারোগেন্সির আমি বিপক্ষে। ভোট দেওয়ার মালিক হচ্ছে জনগণ, ভাগ্যে লেখার দায়িত্ব হচ্ছে আল্লাহর। এখানে আমার অ্যারোগেন্সির উপর তো নেগেটিভ হবে, পজিটিভ কিছু আসে না, আসে কি? তাহলে আমার অ্যারোগেন্স দেখা লাভ নেই। যারা ভবিষ্যৎবাণী করে বলছে যে বিএনপি ক্ষমতায় চলেই আসছে, ফেয়ার নির্বাচন হবে না, প্রশাসন অমক তমক স্বাচ্ছত্র, তাদের উপলক্ষ করে আমি বলছি যে এইগুলো অবান্তর প্রশ্ন। কিন্তু বেগম খালেদা জিয়া মারা গেছে, রাষ্ট্রীয় শোক বইয়ের স্বাক্ষর করতে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন সহ প্রত্যেকে গেছেন। বেগম জিয়ার শোকে তো আসলে বিএনপি নেত্রী হিসেবে যায়নি, জাতীয়। এখন এইটাকে যদি বলা হয় যে নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে অন্তরায় শোক বইয়ের স্বাক্ষর আর শোক সন্তুষ্ট পরিবারকে সমবেদনা সান্ত্বনা দেওয়াটা, এক্ষেত্রে মানবিকতার পরিচয় হচ্ছে না, কিন্তু বাস্তব না। এখন আপনি যদি বলেন আমার 50 কিলোমিটার দূরে আমি 2টা মেডিকেল কলেজ করে দেবো, এটা আদৌ কি সম্ভব? প্রত্যেকটা জেলায় জেলায় সরকারি খরচে কি মেডিকেল কলেজ করা সম্ভব না। ধরেন রাজশাহীতে একটা মেডিকেল কলেজ আছে, আপনি চাঁপাইনবাবগঞ্জকে সরকার একটা মেডিকেল কলেজ করে দেবো বললে তো হবে না, অপ্রাসঙ্গিক। এখন আমি যদি বলি যে আমার আন্তনগর একটা ট্রেন চলার মতো স্পেস আছে, আমার অবকাঠামো যা, এখন আমি যদি বলি যে আমি এমপি হলে 5টা ইন্টারস্টেশন থামাই দেব, মানে রাজনীতি তো জনগণকে নিয়ে, রাজনীতি জনগণকে নিয়ে, কিন্তু এমন করে প্রতিশ্রুতি দিব না যে প্রতিশ্রুতির অন্তরালে ধোঁকা শব্দটা উকি মারে। এরকম প্রতিশ্রুতি দেওয়াটা এরকম কেউ দিচ্ছে না, তো সব জায়গায় দিচ্ছে। আমি চাঁপাইনবাবগঞ্জে 3 আসনেই তো দেখছি, মানে কোনো ইস্তেহারই নাই, কোনো কথা তাদের নাই। বিএনপি পদপ্রার্থী কি বলতেছে তার কাউন্টার দেওয়াটা হচ্ছে তাদের কাজ। মানে আমি এই বিষয়ে আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন, ব্যারিস্টার রাসনা ইমাম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপা বললেন যে ধোঁকা, প্রতিশ্রুতি দিচ্ছে, তবে সেটা ধোঁকাবাজি করছে। আসলে কি তাই? নির্বাচন মানে তো একটা ইশতেহার থাকা, একটা পরিকল্পনা থাকা, একটা ড্রিম দেয়া জনগণকে। সেই ড্রিম কি রাজনৈতিক দলগুলো দিতে ব্যর্থ হচ্ছে? এই বিষয়ে একটু আলোচনা শুনতে চাই। ধন্যবাদ। পাপি আপা অনেকগুলো পয়েন্ট কভার করেছে, তার মধ্যে অনেকগুলোর সাথে আমি পুরোপুরি সহমত পোষণ করছি, কিন্তু স্পেসিফিক আপনি যে প্রশ্নটা করলেন যে জনগণকে একটা স্বপ্ন দেখানো, স্বপ্ন শব্দটা হয়তো আমি ব্যবহার করতে চাইবো না, একটা ভিশন এবং একটা প্ল্যান, যে প্ল্যানের কথা বিএনপি চেয়ারম্যান বলেছেন ওনার বক্তব্যে। তো এখন তো নির্বাচন একেবারে অ্যারাউন্ড দ্য কর্নার, তো এই পর্যায়ে একেবারে আমরা নির্বাচনমুখী, পুরো নির্বাচনের মধ্যেই তো আছে, হ্যাঁ মধ্যেই আছি, কিন্তু শিডিউলের মধ্যে আমরা পড়ে যাচ্ছি এখন। তো এরকম একটা অবস্থায় ধরেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সিদ্ধান্তটা কিভাবে নেব যে আমি কোন দলকে ভোট দেব বা কোন দলের প্রার্থীকে ভোট দেব? জাজমেন্টটা করব। একটা দল হিসেবে ইশতেহারে কি থাকতে পারে
এ ব্যাপারে কিন্তু আমাদের সবারই একটা মোটামুটি ভালো ধারণা আছে। তারা 2-3 বছর ধরে তাদের 31 দফা প্রচার করছে, হ্যাঁ, হয়তো এরকমই 31 কিছু একটা দফা, থাকবে। এবং এর ছাড়াও ওনারা সুনির্দিষ্ট বলেছেন যে আরো 8টা প্রায়োরিটি এরিয়ায় ওনারা ফোকাস করবেন ওনাদের ইশতেহারে। এবং শুধু এই না, আমাদের ধারণা আছে যে ওনারা ফার্মার্স কার্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, হেলথে ওনারা প্রাইমারি হেলথ কেয়ারে ফোকাস করতে যাচ্ছেন, এডুকেশনে করতে যাচ্ছেন। হ্যাঁ, আমার হয়তো দ্বিমত পোষণ করতে পারি যে এই পলিসিটা হয়তো ভালো হবে না, এটার দুর্বলতা আছে, বা এই পলিসিটা ভালো হবে, কিন্তু জামাত ধরেন ওনাদের মেইন প্রতিদ্বন্দ্বী তো জামাত হবে এই নির্বাচনে। জামাতের কোন ধরনের পলিসি ইন্ডিকেশন বা জামাত কোন তাদের ইশতেহারে কি কি থাকতে পারে আমার চোখে কিন্তু কোনো ধরনের আমরা তো দেখেছি তারা তো ঘোষণা দিয়েছে কল্যাণ রাষ্ট্র করবে, এবং আপনাদের নারীদের জন্য তো বেশ আকাঙ্ক্ষামূলক কথা, নারী বান্ধব একটা পরিবেশ করবে। আমি বলবো যে এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী বা আকাঙ্ক্ষামূলক ভাষা ব্যবহার করেছে যে নারী মর্যাদা নিশ্চিত করবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন, কিভাবে করবেন এই প্ল্যানটা কিন্তু আমরা বিএনপি থেকে দেখতে পেরেছি। আপনি কি কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে বিশ্বাস করেন না? কনসেপ্ট এক জিনিস, বাট কনসেপ্টটা বাস্তবায়ন কি হবে এই ধারণাটা তো আমরা ইশতেহারে এক্সপেক্ট করি। অ্যাডপ্ট করা কি অনেক কঠিন হবে? কোনো কিছুই বাংলাদেশে অ্যাডপ্ট করা হয়তো সহজ হবে না, বিশেষ করে যদি আপনার কোনো ধরনের পরিকল্পনা না থাকে। আরেকটা জিনিস যে ইশতেহারে আর কিছু দিনের মাথায় কিন্তু ইশতেহার আসতে যাচ্ছে, আপনার কি কোনো ধারণা আছে সুনির্দিষ্ট ওনারা কি করতে চায় নারী মর্যাদা নিশ্চিত করার জন্য? আমার কিন্তু নেই। বা নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগেন আমার কিন্তু নেই। এই যে ফ্যামিলি কার্ডের কথা ধরেন, বিএনপি যে বলছে নারীকে মনোনয়নও দেয়নি এখনো পর্যন্ত, সেটা তো দেয়নি তাদের দল বা জোট। হ্যাঁ, কারণ ওনারা ধরেন প্রথম থেকে নির্বাচন হয়তো পেছানোর একটা অজুহাত হিসেবে সংস্কার শব্দটা ব্যবহার করেছে। সংস্কার, ন্যায় বিচার এগুলোকে নির্বাচনের মুখোমুখি করা হয়েছিল প্রথম থেকে, ধরেন পতনের পর থেকে এখন পর্যন্ত। তো এত সংস্কারমুখী যে দলটা নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে, তারা তো এই নারী সংক্রান্ত অনেক কথাবার্তা বলেছেন, একজন নারী মনোনয়ন ওনারা দেননি। তো এইসব প্রশ্ন একজন নারী হিসেবে আমার মনে যাচ্ছে যে ওনারা কি করবেন, ওনাদের ইশতেহারে কি কি থাকবেন। এখনো যদি আমার ধারণা না থাকে তাহলে আদৌ কি ওনাদের কোনো সৎ উদ্দেশ্য আছে দেশের জন্য কিছু করা? সো এই ধরনের প্রশ্ন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে যাচ্ছে এই পর্যায়ে। আর এই নির্বাচন রিলেটেড তো গণতন্ত্র বিরোধী বেশ কিছু শক্তি, আমি হয়তো নামগুলো নিলাম না, পাপি আপা অলরেডি কয়েকটা নাম মেনশন করেছেন, যে প্রথম থেকে আপনি দেখবেন যে একটা নির্বাচনের তাৎপর্য, একটা ডেমোক্রেসিতে কি হওয়া উচিত, সেটাকে কিন্তু নানাভাবে আন্ডারমাইন করা হয়েছে। যে এই যে সংস্কার না নির্বাচন, ন্যায় বিচার না নির্বাচন, যে এগুলো মনে হয় যেন একটা আরেকটার প্রতিপক্ষ, মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কিন্তু এগুলো তো প্যারালিও চলতে পারে, এবং নির্বাচনকে তো আমরা 15 বছর আমরা কোনো নির্বাচন ঠিক মতো পাইনি। তো এই পর্যায়ে এসে আমরা নির্বাচনকে কিভাবে আন্ডারমাইন করতে পারি, আর যদি করার অজুহাত বা পায়তারা আমরা দেখতে পাই, আমি তো আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে কিছু শক্ত পদক্ষেপ নেবেন। তো এছাড়া আর আমার ন্যারেটিভ বিল্ডিং যে চেষ্টা করা হচ্ছে, যে কথায় কথায় ওনাদের ইচ্ছে মতো কিছু না হলেই ওনারা বলবেন নিরপেক্ষ না সরকার, নির্বাচন হবে না, এই জিনিসটাকেও তো একটু কঠোরভাবে অ্যাড্রেস করতে হবে সরকারের। মানে সবকিছু ওনাদের পছন্দ মতো না হলেই যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নেয়, ব্যাপারটা তো তা না। আরেকটি প্রশ্ন আপনাকে একটু যোগ করতে চাই। আপনি যেহেতু রাজনীতির বাইরের মানুষ, একজন সাধারণ নাগরিক, আমরাও সাধারণ মানুষ। নেপালের প্রধান উপদেষ্টা আজকে একটি কথা বলেছেন, সুশীলা কার্কি। তিনি বলেছেন নেপালকে বাংলাদেশের পথে যেতে দেয়া হবে না। সেখানেও কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচনের কথা। সুশীলা কার্কি এই কথাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, কি বার্তা দিতে চেয়েছেন যে বাংলাদেশের মতো পথে যেতে চান না? বাংলাদেশ তাহলে কোন পথে গেছে? যে আমি আশাবাদী মানুষ, সো আমি ভাবতে চাচ্ছি, বিশ্বাস করতে চাচ্ছি যে এখনো আমরা পুরোপুরি পথভ্রষ্ট হয়ে যাইনি। আমাদের একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু তাই বলে আমাদের কিন্তু রিল্যাক্সড হয়ে যাওয়ার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। হবেই বলে 72-75-এর যে সামাজিক অবক্ষয় এবং রাজনীতিতে কেউ কারো নিয়ন্ত্রণহীন যে অবস্থা, মানে ঘোড়া দৌড়ের মতো যে পরিস্থিতিটা ছিল, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক যে অবনতির জায়গায় ছিল, সেই পরিস্থিতি আমি আমার অবলোকন করছি। ওই ইতিহাসের সাথে মিলায় বর্তমান। আপনি যদি বলেন কেমন, দেখেন এই দেশে 90% মুসলমানদের দেশ এটা, কিন্তু আমরা সবাই যেভাবে সহাবস্থান করে থাকি, পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। কিন্তু এখন এইখানে হিন্দু সম্প্রদায়ের ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, মুসলমানদের ইসলাম নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা হচ্ছে, এবং একটা উগ্রবাদ ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন কিভাবে ছিনিমিনি খেলছে, যখন যদি বলা হয় যে বিড়িতে সুকটান দেওয়া হচ্ছে পুণ্যের বিষয়, জান্নাতুল ফেরদৌস দানের একটা উপমা, এখন বিড়িতে সুকটান। এর আগে বললো কি যে জামাত শিবিরের কোনো ছেলে হচ্ছে নেশা করে না।
এখন বেরিতে শুকটানের জায়গায় কিন্তু তারা চলে আসলো। না, এটা তো বলতেছে কি? নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, নাগরিকদের- যারা ধূমপাই তাদেরকে। না নাগরিকদের উদ্দেশ্য না, আপনার নাগরিকের ধূমপান আপনি বন্ধ করতে হবে, এটা আইন আছে, সচেতন করা যাবে, মোটিভেশন করা যাবে, কিন্তু আইন দিয়ে আপনি সিগারেট খাবেন না, ধূমপান করবেন না, এটা তো আইন প্রয়োগের কোনো বিষয় থাকছে না। এখানে আপনাকে সচেতন করার বিষয় থাকছে যে স্বাস্থ্যের জন্য তামাক হারাম, মানে ক্ষতিকর, আর বাংলাদেশের রাজনীতির জন্য, ইসলামের জন্য জামাত হচ্ছে একটা ক্ষতিকর জিনিস। এটা কিন্তু বর্তমানে অ্যাড হিসেবে দেখবেন বাংলাদেশে আসবে। কিন্তু আপা, এখন এটা তো সুশীলা আপনি- কার্কি যে আপনি তো কথাটি বিরোধী- বলেছে, হ্যাঁ, জি, please। এটাতে আমি ফেরত আসতেছি। বলার কারণটা কি দেখেন, কিছুদিন আগে আমরা বাংলাদেশে একটা ইতিহাস হুজুর নেতা হতে গিয়ে আসছে, আফগানিস্তান থেকে একটা উদাহরণ হুজুর হলাম। নেতা আসছে, গভর্নমেন্টের কাছে কোনো ইনফরমেশন ছিল না, এবং গভর্নমেন্ট জানতো না যে বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় সে দেখা সাক্ষাৎ করে বেড়াচ্ছে এবং কি করছে জানতো না। পরবর্তী পর্যায়ে পত্রপত্রিকা আসার পর গভর্নমেন্টের কনসার্নটা আসলো, এবং তখন সে তার পিছনে কি করছে না করছে গোয়েন্দাবৃত্তি শুরু করলো। তাহলে একটা হুজুর নেতা আসবে, সেখান থেকে সরকারের উইদাউট পারমিশন, উইদাউট নলেজ, উইদাউট ফরেন ইনফরমেশন, মিনিস্ট্রি জানবে না, তাহলে এই সরকার কি কেউ মানছে না? বিদেশও কি? আচ্ছা, এই একটা গেল। দ্বিতীয়ত দেখেন, এই যে আমি খুবই কালকে আহত হিসাবে সারা রাত ঘুমাইতে পারিনি কালকে, মানে এই ডাকসু চাকসু ইকসু আর ইসলামী ছাত্র শিবির যে এক একটা ঘটনা ঘটায়, আমার 86 থেকে 90 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, আমি এতদিন পর সেগুলোর প্রতিকৃতি আবার নতুন ভাবে সেই নগ্ন ইতিহাসগুলো আমার চোখের সামনে আবার নতুন করে আসতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিশ্বাস করেন যেভাবে হাত দিয়ে চেপে ওকে নিঃশ্বাস বন্ধ করে সেই শিক্ষকের আর্তনাদগুলোও কিন্তু ওকে মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু মানুষ চলে আসাতে এমন ভাব দেখাচ্ছে, বলছে গলা ধরে স্যার কেন নামছেন, স্যার কি জন্য আসলেন, হল ত্যাগ করে কেন আসলেন, এই যে নাটকগুলো। আজকে আবার ওই টিচারকে নিয়ে দেখলাম যে লিফটে তুলে দিচ্ছে আরেকজন শিক্ষক, একটা মহিলা, ইসলামী ছাত্রী সংস্থারই হবে সম্ভবত, হেজাব পরা অবস্থায় যেভাবে গায়ে হাত দিয়ে তাকে ধরতে যাচ্ছে, রীতিমতো মাস্তানি এবং রীতিমতো নোংরামি, রীতিমতো ননসেন্স। এবং শিবিরের জামাতের কেউ কেউ বলছে যে পুলিশ নিরপেক্ষ না, বাংলাদেশের সব পুলিশ বরখাস্ত করা হোক। তাহলে বাংলাদেশের সব পুলিশ বরখাস্ত করে জামাত ইসলামের পুলিশ দিলে সেটা কি নিরপেক্ষতা বহন করবে? বাংলাদেশের সব আমলা সরাই দিয়ে জামাত ইসলামের আমলা, ডিসি, এসপি, তারপরে ডিআইজি, বিভাগীয় কমিশনার দিলে সেইটা কি বাংলাদেশের নিরপেক্ষতা বহন করবে? বাংলাদেশের সমস্ত জুডিশিয়ারিতে সব বহিষ্কার করে দিয়ে শুধু জামাত ইসলামকে বসায় দিলে সেইটা কি নিরপেক্ষতার কোনো দৃষ্টান্ত স্থাপন করবে? কয়েক মাস আগে তো আপনারাও অভিযোগ তুলেছিলেন যে প্রশাসনে জামাত দখল করে নিয়েছে। দখল তো করেই নিছে ভাই, বলার তো অস্বীকার আমি করছি না, বলতে অস্বীকার আমি করছি না, সেটা বাস্তবিক। এবং আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস যখন হয় একটা ইসলামী ছাত্র শিবিরের নেতা, আর হচ্ছে আরেকজন আছেন উপদেষ্টা, আরেকজন কেন প্রধান উপদেষ্টারও আমার এলাকার একজন শিবিরের নেতা, তার ওখানে তাহলে কি ছাত্র দলের হলে ভালো হতো? না, এটা ভালো হতো না। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি স্পিকিং, ছাত্র দল হলেও ভালো হতো না, শিবির হলেও ভালো হবে না। তাহলে একটা মাঝামাঝি পর্যায়ে আপনাকে যেতে হবে। এখন আপনি একে আওয়ামী লীগ, সেকে আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো নির্বাচন করছে না, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তাহলে নির্বাচন নিয়ে তাদেরকে শাটারিং দিয়ে যদি আপনি প্রশাসনিকভাবে কি একবারে আওয়ামী লীগ মুক্ত প্রশাসন, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ মুক্ত 55,558 বর্গমাইল করা কি সম্ভব? আওয়ামী লীগ কি পেরেছিল বিএনপি মুক্ত বাংলাদেশ করতে? আওয়ামী লীগ কি পেরেছিল জামাত মুক্ত বাংলাদেশ করতে? তাহলে ওই জিনিসটাতে আমরা কেন যাব? আমাকে বলছে যে আমি আওয়ামী লীগের দোসর, কিন্তু সে মুখ থেকে যে আমাকে দোসর এই কথাটা বললো, এটাই কিন্তু আওয়ামী লীগের প্রতিকৃতি। এখন আপনি ভালো করে খেয়াল করে দেখেন, জামাত ইসলাম ছাড়া সবাই কাফের। জামাত ইসলামের কোরবানিটা আদম আলাইহিস সালামের কোরবানির চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একে ধর্মের বিভাজন এবং গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আজকে মসজিদকে বিতর্কিত করছে, আজকে কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা, যেভাবে আমির হামজা বলতেছে যে কোরআনে ভুল নাই, কে বলেছে? আমি তো দেখেছি 56 জায়গায় ভুল আছে। এখন আলেম ওলেমারা কি করে বসে আছে? তাকে তো রীতিমতো নিয়ে এসে জবাবদিহিতার ভিতরে আনা দরকার যে কোরআন আল্লাহর বাণী, সেখানে ভুল ধরতেছে আমির হামজা। আর আমির হামজার এই বক্তব্য বাংলাদেশের শায়েখ আলেম ওলেমারা বক্তব্য দিচ্ছেন, এটা হচ্ছে কি মৌলবাদের দিকে আমি বা ধাবিত আপনি, আমরা কেউই আসলে ওইভাবে ধর্মগ্রন্থের পূর্ণ তাফসীর জানি না বা ব্যাখ্যাও দিতে পারবো না। আমরা রাজনীতির মধ্যে ট্র্যাডিশনাল মুসলমান, জি, নামাজ বুঝি, জি, রোজা বুঝি, জি, হজ বুঝি, যাকাত বুঝি। আমার নায়েবে আমি লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জের বলছে যে তুমি বিএনপি করবা, হজ করবা, হজ কাজে লাগবে না। তুমি বিএনপি করবা, ওমরা করবা, এটা কাজে লাগবে না। তুমি বিএনপি করবা, কোরবানি দেবে, এটা কাজে লাগবে না। কিন্তু জামাত ইসলাম করে কিছু না করলে ওটা কি জান্নাতুল ফেরদৌস? জি আপা, আমরা ছিলাম সুশীলা কার্কির এই আলোচনায় ছিলাম যে তিনি আমাদেরকে কেন উদাহরণ হিসেবে, এটি রাষ্ট্র হিসেবে আমাদেরকে ছোট করেছে, আমাদের তো প্রতিবাদ জানানো উচিত ছিল। রাষ্ট্র হিসেবে ছোট করেছে, প্রতিবাদ জানাবে সরকার, কিন্তু রাষ্ট্র যে পথে ধাবিত হচ্ছে, সত্যিকার কথাটা যদি কেউ বলে ফেলে, এখন আপনি সেটা খারাপ দিকে ধাবিত হওয়ার পূর্বাভাস বলবেন না আমাকে ছোট করা হলো সেটা বলবেন? এখানে দুটো চিন্তা চেতনার বিষয় কিন্তু আছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদ্ধতি আছে, কিভাবে চাকরি নেবে, পদ্ধতি আছে কিভাবে একটা শিক্ষক বের হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে থাকবে, কিভাবে যাবে, একটা পদ্ধতি আছে। ছাত্র শিক্ষকের চাকরি দেবে?
না শিক্ষকরা ছাত্রদের ভর্তি করে পদ্ধতির মাধ্যমে? আপা, যখন এই ভোটের মধ্যে গোটা জাতি, সব রাজনৈতিক দলগুলো, তখন এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময়কে আমাদেরকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে না তো? অনিশ্চয়তার দিকেই আমরা আছি, নিশ্চয়তার দিকে ফিরতে আমরা বিএনপি চাচ্ছি, কিন্তু জি আপা, এত বেশি অনিশ্চয়তা যে আমরা একা নিশ্চয়তার দিকে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপা আপনার কাছ থেকে আবারও শুনবো, ব্যারিস্টার রাসনা ইমাম, আপনার কাছ থেকে এই বিষয়ে একটু আলোচনা শুনতে চাই। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো পাপিয়া আপারা যেভাবে ধরছে প্রতিপক্ষকে, আবার প্রতিপক্ষ পাপিয়া আপাদেরকে যেভাবে ধরছে, আমরা তো চাচ্ছিলাম একটা সুন্দর বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, সবাই মিলে এখানে সুখে শান্তিতে থাকবো এবং বিরোধিতা থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু সেটা শত্রুতায় রূপ না নেবে। সেটি তো প্রত্যাশা ছিল। প্রত্যাশার কাছাকাছি আমরা কি যেতে পারবো? জি, সমস্যাটা হয়েছে যেটা আমি আগেও বললাম, যে নির্বাচনটা যদি আরো আগে হতো তাহলে হয়তো এই ধরনের বিভাজন একটা সৃষ্টি হতো না। কিন্তু আমরা তো দেরি করেই ফেলেছি, কিন্তু কিন্তু আমরা এখন দেরি তো করে আমাদের ফেলেছি। সমাধানের দিকে যেতেই হবে। এখন এখানে অন্তর্বর্তীকালীন সরকার তো একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন, যেটা আনফরচুনেটলি আমি দেখছি না ওনাদের পালন করতে। আর তাছাড়া মব ভায়োলেন্সের কথাটা যেটা আপনিও বললেন, বাপি আপা বলেছে, যে এগুলো যে ধরনের মব ভায়োলেন্স আমরা লেটলি দেখেছি, এটা তো আনফরচুনেটলি আওয়ামী লীগের আমলেও আমরা দেখিনি। মানে ডেইলি স্টার প্রথম আলো জ্বালিয়ে দিয়েছে, হিন্দু একজনকে গাছ থেকে ঝুলিয়ে তারপর পুড়িয়ে ফেলেছে, মেরে ফেলেছে। মানে এই ধরনের মব ভায়োলেন্স, মানে আমি আপনাকে 1 বছর আগেরই কথা বলি, 2024-এ যখন ভারত থেকে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু করলো যে বাংলাদেশে সংখ্যা লঘুদের উপরে আক্রমণ হচ্ছে ঢালাওভাবে, যেটা পুরোপুরি মিথ্যে ছিল এবং ভিত্তিহীন ছিল। এই ব্যাপারে কিন্তু আমরা সবাই তখন ভূমিকা রেখেছি, ডিবাঙ্ক করতে পেরেছি, ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনস গুলো ডিবাঙ্ক করেছে জিনিসটা। কিন্তু ফাস্ট ফরওয়ার্ড 1 বছর, এখন কিন্তু আমি কি বলবো, আমার কিন্তু ওই এখন তো ডিবাঙ্ক করা ডিফিকাল্ট হয়ে যাবে। এটা তো সবার সামনে জিনিসটা হচ্ছে, আর তখন হয়নি, কিন্তু এখন হচ্ছে। তো এখন তো আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আর একটু নিয়ন্ত্রণে আসার কথা ছিল। এখন তো আমরা নির্বাচনের কাছাকাছি, এখনো যদি এই ধরনের জিনিস হতে দেয়া হয়, আমার মনে হয় না এটা হচ্ছে, ওনারা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানে এখন রীতিমতো আমার সন্দেহ হচ্ছে যে এসব হয়তো সরকারের মধ্যে কোনো শক্তি বা সম্পৃক্ততা আছে, কোনো শক্তি হতে দিচ্ছে এই ধরনের জিনিস। তাদের লাভ কি? তাদের লাভ হচ্ছে নির্বাচন যাতে না হয়। ডেমোক্রেসি বিরোধী যে ফোর্সেস আছে, সেই ডেমোক্রেসি বিরোধী ফোর্সেসের সাথে যদি সরকারের কিছু লোকজনের সম্পৃক্ততা থাকে, তাহলে নির্বাচন পিছিয়ে যাবে। আবার ডেমোক্রেসির বিপক্ষের লোক তো ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ, আমরা তো তাদেরকে সবাই মিলে তাড়িয়ে দিয়েছি। তাহলে এখন আবার কোন পক্ষ এখানে? আমরা হয়তো ফ্যাসিজমকে তাড়াতে পারিনি, হয়তো ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়েছি। তার মানে আমরা এখন কি একটা লেট ফ্যাসিজমে আছি? ফ্যাসিজম উইদাউট এ ফ্যাসিস্ট? আমি আশা করি না, কিন্তু সেই ধরনের আশঙ্কা আমার হচ্ছে, এখন সেই ধরনের আশঙ্কা হচ্ছে। এবং কোনো মতেই, মানে আমাদের সবাইকে কিন্তু এখন রুখে দাঁড়াতে হবে, কোনো মতেই নির্বাচনকে কোনোভাবে পেছানো যাবে না। কিন্তু নির্বাচনকে যদি পেছায়, কনসিকুয়েন্সটা কি? আমরা রুখে দাঁড়াতে পারছি না কেন আপা? এখানে আমাদের সরকারের একটা বলিষ্ঠ ভূমিকা। আমার ধারণা সরকারে তো সবার সম্পৃক্ততা নেই এসব জিনিসের মধ্যে। তারা যদি তাদের দায়িত্বটা একটু সঠিকভাবে পালন করেন, তাহলে কিন্তু কিছু দূর হলেও এটা কন্ট্রোল করতে পারবো আমরা। আর আমরা তো আছি, আমরা তো সব জায়গায় এটা নিয়ে কথাবার্তা বলছি, আমাদের যা বলার বলে যাচ্ছি, পাপিয়া আপারা বলে যাচ্ছে, ওনারা তো রাজপথে লড়ে এসেছেন এবং লড়ে